ইরাপু ছাদ থেকে দৌড়ে নেমে আসছে, আর আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। ইরাপু আমার সামনে এসে আমার মুখ বন্ধ করে দিয়ে বলল, কি রে, তুই এমন ভাবে হাঁ করে তাকিয়েছিলি কেন? তোমার এমনভাবে দৌড়ে আসা দেখে ভালো লাগছিল। এমনভাবে দৌড়ে এলে তো। শয়তান কোথাকার, তোকে তো আমি। কিস দিবা? আচ্ছা দাও তাহলে। ছোট ভাই দেওয়াই চায়। বলেই আপু একটা গালে কিস দিল। লাগানোর জন্য বললাম, ছি, মুখ থেকে কি গন্ধ বের হচ্ছে। আমার কথা শুনে আপু মারতে লাগলো। আহা, লাগছে তো। এমন ভাবে আর বলবি? আকাশকে তুই এমন ভাবে মারছিস কেন? আমার মুখ থেকে নাকি গন্ধ বেরোচ্ছে। হতেও তো পারে, তাই বলে তুই ওকে এমন ভাবে মারবি? আম্মু তুমিও? আমি কুত্তার থেকে বেশি ব্রাশ করি, আর তুমি আমাদের মধ্যে নাক গলাবে না। আমরা আমাদেরটা বুঝবো। যাও তুমি তোমার কাজ করো। আপুর কথা শুনে বড় আম্মু চলে গেল। আমি উঠে কেটে পড়তে যাব, তখন আপু আমার গেঞ্জি ধরে বলল, চান্দু, পালাচ্ছিস কোথায়? চলো ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবি? মাঠের দিক থেকে। তোর মতলবটা কি রে? হঠাৎ করে মাঠে ঘুরতে নিয়ে যাবি বলছিস? এই ছি, মাইন্ড ঠিক করো। দিন দিন তোমার মাইন্ড অনেক খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন বড় হচ্ছে বলে কথা। আচ্ছা চল ঘুরে আসি। ওকে চলো। তারপর আমি আর ইরাপু বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। চলেন, পরিচিত হয়নি, আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। ইন্টার শেষ করে ঘোরাঘুরি করছি। আব্বু একজন ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আর ইরাপু আমার সিনিয়র চাচাতো বোন, পুরো নাম ইসরাত জাহান ইরা। বড় আব্বু একজন চাকরিজীবী আর বড় আম্মু গৃহিণী। আর আর ওরা থাকে রাজশাহীতে, কয়েকদিন ছুটি পেয়েছে, তাই আমাদের বাসায় ঘুরতে আসছে। ইরাপু আর আমি বেস্ট ফ্রেন্ডের মতো দুজনে এই মজা করি আর এই মারামারি করি। আপনাদের সাথে কথা বলতে বলতে মাঠে চলে এলাম। নে, এবার ওই নৌকাটা নিয়ে আয়, একটু নৌকাতে ঘোরাঘুরি করিনি। ওকে শোনা। নৌকা নিয়ে আসতেই ইরাপু উঠে পড়লো। নৌকা চালাতে চালাতে বিলের মধ্যখানে চলে এলাম। পানি তেমন নেই, এই গলা পর্যন্ত হবে। অনেক শাপলা ফুল ফুটে আছে, তাই আরো আশা। ইরাপু আমাকে লক্ষ্য করে শুরু করলো পানি ছিটাতে। এই, ভালো হচ্ছে না কিন্তু। এমন ভাবে পানি দিলে কিন্তু আমি তোমাকে ফেলে দিব। তোকে কি ছেড়ে দিব? পড়লে তোকে নিয়েই পড়বো। ভালো হচ্ছে না কিন্তু। এমন ভাবে শুনবে না। শুরু করলাম নৌকায় ঝাঁকি দিতে। নে, এবার ঠেলা সামলা। কুত্তা, এমন ঝাঁকাঝাঁকি করছিস কেন? যদি পানিতে পড়ি তাহলে তোর খবর আছে। কয়টার খবর আফা? আফা বলবি না, নাহলে তোর 32টা দাঁত ফেলে দিব। আহা শোনা গো আমার, 32টা দাঁত বের হয়েছে কিনা সন্দেহ। বলো, আর এভাবে পানি ছিটাবা? না ভাই, আর ছিটাবো না। এবার থাম, পড়ে যাবো তো। ওকে মাই ডার্লিং। আবার নৌকা চালাতে লাগলাম। ইরাপু ফুল তুলতে শুরু করলো। একটা গান বল। বন্ধুর বউ যখন তার বোনকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া। কুত্তা, এটা কি গান? আরে ফাইটটা যাই গান, মমতা জাফার। হয়েছে, তোকে আর গান বলা লাগবে না। আচ্ছা চল, এবার বাসায় চল। চলো। তারপর ওখান থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে রুমে এলাম, শুয়েছি। তখন আবু এসে আমার পাশে বসে বিছানায় হেলান দিয়ে আমার ফোন টিপতে লাগলো। আমি চুপ করে বসে আছি আর মুচকি মুচকি হাসছি। এখন যদি আমার গ্যালারিতে যাই তাহলে আমার কপালে দুঃখ আছে। তাই সুর করে বিছানা থেকে উঠে পড়লাম। বিছানা থেকে উঠতেই শুরু করলো ওর ভাষণ। কুত্তা, বিলাই, হনুমান, হাতি, তোকে আমি যে কি করবো বুঝতে পারছি না। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। তুই পালাবি না? যদি পালিয়েছিস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আমার পিকের কি অবস্থা করেছে। এডিটের মায়ের বাপ। তোকে হাতের কাছে পেলে কি যে করবো। বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বললাম, এটা করতে পারবা? ইরাপু উঠতেই এক দৌড়ে বাইরে চলে এলাম। এসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। চুপ করে বসে আছি, তখন আপু এলো। মুখে তার মুচকি হাসি। এই হাসির অর্থ খুব ভয়াবহ, কিন্তু কি করবে কে জানে। হাতে তো বেগুনি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ইরাপু আমার কাছে এসে বলল, এই নে বেগুনি খা। কে বানিয়েছে? ছোট বউ বানাচ্ছে। তাহলে খাওয়াই যাই। তোমার বানানো হলে কখনোই খেতাম না। কেন? শালা আমি কি তোকে বিষ দিতাম নাকি? তার থেকে ভয়ানক কিছু দিতা। বেগুনি নিয়ে খেতেই লাফাতে শুরু করলাম। ও মা গো, কি ঝাল, হু হু, কি ঝাল। আমার এমন অবস্থা দেখে ইরাপু হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়েছে। তাড়াতাড়ি
তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে ফ্রিজের কাছে এসে বরফ নিয়ে খেতে লাগলাম, কিন্তু না, জাল কমছে না। মিষ্টি আছে নাকি দেখলাম, কিন্তু না, কিছুই নেই। ছিল তো অনেক, কিন্তু সব গেল কোথায়? রান্নাঘরে গিয়ে চিনি খুঁজতে লাগলাম, কিন্তু চিনিও খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই ওই ডাইনিগুলো সরিয়ে রেখেছে। আমার ছবিকে ওভাবে এডিট করার শাস্তি। তোমাকে তো আজকে আমি তাড়তে শুরু করলাম। ইরাপু দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তুই কিছুই করতে পারবি না, যা যা ভাগ এখান থেকে। ঝাল কমতেই চাইছে না। আবার পানি খেতে লাগলাম, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছে না। রুমে এসে উহ উহ করতে থাকলাম। একটু পর ঝাল কমলো। ইরাপুকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। রেগে আপুর দিকে তাকিয়ে আছি। তোমার কপালে দুঃখ আছে, বলে দিলাম। কিচ্ছুই করতে পারবি না। ওখানে দাঁড়িয়ে থাকো, তখন দেখো কিছু করতে পারি কিনা। বিছানা থেকে উঠতেই ইরাপু চলে গেল। জানি আবার আসবে, তাই উঠে দরজার সাইডে লুকিয়ে থাকলাম। আবার ইরাপু আসতেই তাড়াতাড়ি ধরে নিলাম।
ইরাপুকে কোমরে ওড়না পেঁচাতে দেখে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যেই দৌড় দিতে যাব, তখনই ইরাপু ধরে ফেললো। আজকে কি হবে জানি না, আল্লাহ বাঁচাও। ইরাপু আমাকে ঠেলতে ঠেলতে দেওয়ালের সাথে চেপে ধরলো। আপু তো ঝালে উহু হু করে যাচ্ছে। আমি এখন হাসবো না কি করব বুঝতে পারছি না। আম্মু গো বাঁচাও, এই ডাইনির থেকে তোমার ছেলেকে মেরে ফেলবে গো। তখনই ইরাপু আমার মুখ চেপে ধরলো। আমি হাতে কামড় দিতেই ইরাপু হাত টেনে নিল। হুট করে আপু আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট দিয়ে চুষতে শুরু করলো। আপুর হঠাৎ এমন কাণ্ডে আমি তো হ্যাং হয়ে গেছি। একটু পরে ছেড়ে দেখে আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। তখন একটা চিমটি দিয়ে বলল, সব ঝাল কমে গেছে, একদম উধাও হয়ে গেছে। আপু ছেড়ে দিতেই চুপ করে গিয়ে বিছানায় বসে পড়লাম। আপু আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে, আর চোখে ইরাপুর দিকে তাকালাম। শোনা, এমন ভাবে তাকাও কেন? এটা কি হলো? ছোট বাচ্চা পেয়ে এমন ভাবে নির্যাতন করবা? এটা নির্যাতন না, রেপ করা বলা চলে। তুমি আমার ইজ্জত নিয়ে নিলে, আমাকে এখন কেউ বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? আর কেউ না করলে আমি করবো বাবু। তবে তুমি ঝাল কমানোর একটা উপায় বলে দিলা। ঝাল লাগলেই এইটা করব। আহা শোনা গো আমার, কিন্তু কার সাথে শোনা? তুমি থাকলে তুমি। আচ্ছা, এটা করলা কেন? এটা কিন্তু মোটেও ঠিক না। ঠিক আর ভুল? আচ্ছা থাক, আমি গেলাম। আবু চলে গেল। আরে কিস করছিল তখন, কি একটা ফিলিংস হচ্ছিল, মজাই লাগছিল। সত্যি বলতে আমিও জানি না কেমন স্বাদ, তবে বউ হলে অবশ্যই মিস করব না। কিন্তু আমার সাথে এমন করলো কেন? আমাকে কি আপু ভালোবাসে? ভালোবাসলে নিশ্চয়ই ওর এতক্ষণে প্রপোজ করা হয়ে যেত। দুষ্টমি করে হয়তো এমন করেছে। এগুলো না ভাবাই ভালো। দুপুরে খাবার সময় তুই নাকি তোর আপুদের সাথে যাচ্ছিস? যাবো তো ভাবছি, কিছুদিনের জন্য ঘুরে আসি। ওকে, যা তাহলে। হুম তারপর তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ওই শয়তানির জন্য ঘুমটা মাথার উপর উঠে গেল, কারণ ঘুমের মধ্যে উঠে বসিয়ে দিয়েছে। রেগে ওর দিকে তাকিয়ে আছি। তোমাকে কি যে করতে মন চাইছে, ইচ্ছে করছে কয়েকটা কানে নিচে থাপ্পড় দি। আমার কথা শুনে ইরাপু গাল এগিয়ে দিয়ে বলল, মার দেখি, তোর সাহস কত বড়! ঠাস করে দিলাম একটা থাপ্পড়, খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইরাপু ভাবতেও পারিনি আমি ওকে সত্যি মেরে দিব। যাও এখান থেকে, আর আমাকে ঘুমাতে দাও। তুই আমাকে মারলি আর আমাকে রাগ দেখাস? তুমি তো মারতে বললা। ইরাপু কিছু না বলে বাইরে চলে গেল। একটু পরে ঝাঁটা হাতে নিয়ে আমার সামনে হাজির। তুমি এটা দিয়ে কি করবা? দেখ কি করি। আমি তাড়াতাড়ি উঠে ঝাঁটাটা ধরে বললাম, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা, এমন ভাবে কি কেউ রাগে? আর তুমি রাগলে মনে হয় পরিরাজ্যের কোনো মায়াবী পরি। যদিও তুমি রাগলে তোমাকে অনেক কিউট লাগে। বেশ, এই কথাই তো গলে জল। মেয়ে মানুষ বলে কথা। ঝাঁটা হাত থেকে ফেলে দিয়ে বলল, কি যে বলিস না, লজ্জা করছে। আচ্ছা চল, তোর সাইকেলে করে কোথাও ঘুরে আসি। ওকে চলো। যাক বাবা, বাঁচলাম, নাহলে আজকে সত্যি সত্যি আমাকে ঝাঁটা পিটা করে ছাড়তো। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর উঠে রেডি হয়ে নিলাম। তারপর সাইকেল নিয়ে দুজনে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। এসে রুমে বসে আছি, তখন আম্মু এলো। কিছু কি বলবা? যাচ্ছিস যা, যদি ওখানে কারোর সাথে মারামারি করেছিস তাহলে তোর হাড় ভাঙবো। আর তাড়াতাড়ি ফিরে আসবি কেমন? ওকে। আম্মু চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তখন আপু এলো। এসে বলল, এই ব্যাগ গুছিয়ে নে, আগামীকাল সকালে যেতে হবে। আব্বু গিয়েই অফিসে যাবে। তুমি গুছিয়ে দাও। আমি পারবো না। আর তুই কি কি নিবি আমি কিভাবে বলবো? শোনা আপু, লক্ষ্মী আপু, গুছিয়ে দাও। হয়েছে, আর প্যাম দেওয়া লাগবে না, দিচ্ছি। আপু ব্যাগ গুছিয়ে দিতে লাগলো। আমি মিটমিট করে হাসতে লাগলাম। আরে আরে, ওই প্যান্ট দুটো কে ভরবে? ছি, আমি পারবো না, ওটা তুই কর। আমার ব্যাগ গোছাতে হবে, আমি চাই। আপু চলে গেল। আমি হাসতে হাসতে গিয়ে আন্ডারওয়্যার দুটো ব্যাগে ভরে শুয়ে থাকলাম। সকালে আপু টাকাটাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হতে যাব, তখন আব্বু কিছু টাকা দিল। তারপর আব্বু আমার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। বড় আব্বুর গাড়ি আছে, ওনাকে ওনার অফিস থেকে দিয়েছে। তারপর 3 ঘন্টা পরে রাজশাহী চলে এলাম।
আসার সময় দুজনে মজা করতে করতে আর মারামারি করতে করতে আসছি। একটু পরে রুমে বসে আছি, তখন
যদি ছোট আব্বুকে ফোন দিয়ে না বলেছি। তুমি আব্বুকে বলবে আর আমি বড় আম্মুকে বলবো। তুমি তো জানো বড় আম্মুকে যা বলি তাই বিশ্বাস করে নেই। বলো বলো, আমিও বলতে পারি। কুত্তা, তোকে তো আমি। হুদাই পেঁচাল না পেরে তুমি তোমার মতো দেখো আর আমি আমার মতো দেখি। আচ্ছা, কিছু কি খাওয়াবা না এমন ভাবে ঘোরাবা? দেখি আবুর চোখ দুটো লাল হয়ে গেছে আর রুইহাপু মিট মিট করে হাসছে। কি হলো সোনা, তুমি রাগ করছো কেন? না কিছু না, সুযোগ পেলে তোকে মজা দেখাবো। ফুচকা খাবি? চল। কুত্তা, তোকে যদি আজকে ইচ্ছে মতো মরিচ না খাইয়ে ছেড়েছি তো আমার নামও ইরা না। হিরাপু ফুচকার অর্ডার দিল। আমরা একটা টেবিলে গিয়ে বসলাম। একটু পরে দোকানদার ফুচকা নিয়ে আসলো। খেতে খেতে চারদিকে তাকাচ্ছি। তখন আপু বলল, নে হা কর, তোকে খাইয়ে দিচ্ছি। না থাক, লাগবে না। নে হা কর। ওকে। আমি হাঁ করতেই আপু একটা ফুচকা মুখের মধ্যে পুরে দিল। আমি তো কামড় দিতেই লাফিয়ে উঠলাম। ওরে বাবারে, কি ঝাল! হু হু, পুরো মুখ গলা জ্বলে গেল। তাড়াতাড়ি পানি খেতে লাগলাম। মুখের সামনে হাত নিয়ে এসে বাতাস করতে লাগলাম। কি ঝাল! কিন্তু ঝাল কমছে না। ইরাপু আর রুহিয়াপু হাসছে। ইরাপুর দিকে রেগে তাকালাম। ঝাল কমছে না দেখে উঠে দেখতে গেলাম কোনো মিষ্টি দোকান আছে কিনা, কিন্তু মিষ্টির দোকান তো নেই। তবে মিষ্টি জিনিস আছে। দোকানে গিয়ে নিয়ে খেতে লাগলাম। এমনটা করলি কেন? আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য ওর এটা শাস্তি। তবে কুত্তাটা ঠিকের শোধ উঠিয়ে নিবে। তাহলে এমনটা করলি কেন? এই একটু প্রশান্তি। আচ্ছা চুপ করে এখন খা। দোকানের বিল পে করে আপুদের কাছে চলে এলাম। এসে বললাম, সুযোগ বুঝে ঠিক প্রতিশোধ নিয়ে নিব। তোমার গার্লফ্রেন্ড নেই? এই ডাইনির জন্য নেই। ওকে যদি ভুলেও বলে দিই তাহলে ও আব্বুকে বলে দেই কুত্তি একটা। বড় বোন হয়ে এটা দায়িত্ব পালন করছি। আচ্ছা ফুচকা খাবি না আর? না, তুমি খাও। আপু মুচকি হেসে খেতে লাগলো। তারপর ওদের খাওয়া শেষ হতেই উঠে আবারও ঘুরতে লাগলাম। তখন ওই কোথা থেকে একটা ছেলে এসে বলল, আরে ইরা, এই কয়েকদিন কোথায় গেছিলা? তোমার দেখাই পাওয়া যায়নি। একটু গ্রামের বাসায় গিয়েছিলাম। কেমন আছো? এই তো ভালো। রুহি, তুমি কেমন আছো? এই ছেলেটা আবার কে? আমার চাচাতো ভাই। ও আচ্ছা। ভাই, আমরা গেলাম। অসহ্য, কোথা থেকে এটা চলে আসে বাল। যখন ফলো করে তখন মেজাজটা এত গরম হয়ে যায় কি বলবো। শালা বেহায়া। তারপর আপুর সাথে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। রুমে বসে আছি, তখন আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। তোকে ছাড়া একটুও ভালো লাগছে না রে বাবা। তাড়াতাড়ি বাসায় চলে আসিস। 4-5 দিন থাকবো, তারপর চলে আসবো। তারপর আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর আপুর রুমে এলাম। এসে দেখি আপু বসে বসে বই পড়ছে। পাশে গিয়ে বসে পড়লাম। তারপর বললাম, কি বই পড়ো? দেখতে পাচ্ছিস না ইংরেজি বই পড়ছি। ওহ, খুব ভালো। তুমি তাহলে পড়ো আর আমি আমার রুমে গিয়ে মোবাইলে কোনো ভিডিও দেখি। কেন, কিছু কি বলতি? না, কি আর বলবো। আচ্ছা, রুমে গেলাম। রুমে এসে ফোন টিপতে লাগলাম। রাতে খাবার খেতে এলাম। তখন বড় আব্বু বলল, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা যদি তাড়াতে পারি তাহলে কোনো সমস্যা থাকতো না। যত দূরে সরাই ততই কাঁধের উপরে চেপে বসে। আপুর দিকে তাকিয়ে দেখি আবু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বড় আম্মু আর বড় আব্বু হাসছে। কুত্তা, তুই কি বললি? আমি তোর কাঁধের উপর চেপে বসে আছি? থাকো তো, জীবনকে একবারে বাঁশবাগান করে দিয়েছো। বড় আম্মু, তোমার মেয়ে আব্বুকে দিয়ে মাঝে মধ্যে বকা খাওয়ায়। জানি না আব্বুকে কি বলে যে আব্বু আমাকে বকা দেয়। ভাগ্যিস তোকে মারে না। বেশি ফাইজলামি করলে এবার থেকে মার খাওয়াবো। আমি বুঝি ছেড়ে দিব? কি করবি তুই শুনি? আমার বড় আম্মু আছে, দিবে তোমার কানের নিচে। আর ঝগড়া করতে হবে না। যতদিন না দুজনের মধ্যে একজনের বিয়ে হবে ততদিন দুজনে এমন সাপে নইলের মতো ঝগড়া করতেই থাকবে। আমি কোথাও যাব না, এই কুত্তার ঘাড়ে গিয়েই বসবো। পাগলের মাথা খারাপ নাকি? তোমার মতো একটা বাঁশ ঘাড়ের উপর নিব? কি বললি তুই? আমি বাঁশ? বলেই হিরাপু মারতে শুরু করলো। বড় আম্মু, বাঁচাও,
এই ডাইনির কাছ থেকে। এই তোরা থাম থাম, এইরা থাম, উঠলে কিন্তু তুই মার খাবি। বড় আম্মুর কথা শুনে ইরাপু মারা থামিয়ে চুপ করে খেতে লাগলো। কবে যে এরা বড় হবে বুঝতেই পারছি না। দুইজন শত্রু হলেও এমনভাবে মারামারি করে না যত না তোরা করিস। মুচকি এসে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রুমে চলে এলাম। এসে শুয়ে আছি, তখন ইরাপু দরজা লাগিয়ে কোমরে ওড়না পেঁচাতে পেঁচাতে আসলো। জানি না এই ডাইনি আবার কি করবে। কি হলো, তুমি পাগলা ষাঁড়ের মতো এগিয়ে আসছো কেন? সিং দিয়ে তোকে গুঁতো দিব তাই। আমি কিন্তু বড় আম্মুকে ডাক দিব। ডাক্তার বড় আম্মুকে? শালা আন্টির ছেলে, আজকে তোর একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বললাম, দেখো এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। বাচ্চা ছেলে পেয়ে এমনভাবে নির্যাতন করবা? চুপ শালা, তোকে তো আমি আজকে কি করব নিজেও জানি না। আর তুই বিকেলে কি বলছিলি? তুমি তোমার চোখ দিয়ে দেখো আর আমাকে আমার চোখ দিয়ে দেখতে দাও। তোকে এখন চোখের সরিষার ফুল দেখাবো। বড় আম্মু বাঁচাও, তোমার ডাইনি মেয়ে আমাকে মেরে ফেললো। ও বড় আম্মু বাঁচাও। তুই চুপ করবি? আমি তো বড় আম্মুকে ডাক দিতে লাগলাম, তখন ইরাপু তাড়াতাড়ি মুখ চেপে ধরে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, এখন তোর কি অবস্থা করবো বল? আমি ইরাপুকে একটা চিমটি দিতে মুখ থেকে হাত সরিয়ে নিল। এখন তুমি আমাকে ছেড়ে দাও। ইরাপু আমার দিকে তাকিয়ে আছে, আবার চিমটি দিতেই আপু রেগে বলল, কুত্তা, তুই এমন ভাবে চিমটি দিচ্ছিস কেন? নে সামলা, এবার দেখ কেমন লাগে। বলে আপু চিমটি কেটে ধরলো। হু, এই ছাড়ো ছাড়ো, অনেক ব্যথা করছে তো। আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, ইচ্ছে করছে তোকে মারতে, পিটিয়ে পিটিয়ে তোর হাড় ভেঙে ফেলতে। আমিও বুঝি ছেড়ে দিব? আমিও তোমার হাড়গোড় ভেঙে ফেলবো। আর এখন তুমি তোমার রুমে যাও আর আমাকে ঘুমাতে দাও। ওকে, ঘুমা তাহলে। ইরাপু চলে গেল। বুঝি না এই মেয়েটা এত কাছে কেন আসে। যখন এত কাছে আসে তখন কেমন জানি হয়ে যায়। আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে বলে না কেন? এগুলো ভেবে লাভ নেই, এখন ঘুমাই। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরাপুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আপু, তুমি তো কলেজে যাবা তাই না? যাবো কেন? ভাবছি তোমার সাথে কলেজে যাব। তুই এখানেই ভর্তি হয়ে যা, রেজাল্টের পর চান্স নিয়ে দেখ। এই কয়েকদিনের জন্য এখানে আসছি, তাই আম্মু বারবার বলছে ভালো লাগে না, চলে আয় চলে আয়। আম্মু কখনো এখানে ভর্তি হতে দিবে না। পড়ালেখা শেষ হলেই তো আব্বু বলবে, নে এবার তুই ব্যবসা সামলা। ওকে, আচ্ছা তাহলে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে রেডি হয়ে নে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর আপু রুমে এলাম। এসে দেখি আপু স্কার্ফ ঠিক করছে। হয়েছে তোমার? হয়ে এলো? আচ্ছা চল যাও যাক। ওকে। তারপর আপুর সাথে বাইরে এসে একটু হাঁটতেই একটা রিক্সা পেয়ে গেলাম, তাই আপু আর আমি বসে পড়লাম। রিক্সাওয়ালা তার মতো রিক্সা চালাতে লাগলো। দুজনে একদম পাশাপাশি বসে আছি। রাজশাহী না আসলে এত সুন্দর সুন্দর রমণীদের দেখাই পেতাম না। তোর চোখ খুলে হাতে ধরিয়ে দিব, চিনিস তুই? জানবো না কেন? আচ্ছা একটা কথা বলবো? বল। না কিছু না, বললেই তুমি আবার মারতে পারো। কিছুক্ষণ পরে আপুর কলেজে চলে এলাম। আপু ভাড়া দিতে রিক্সাওয়ালা চলে গেল। তারপর আপুর সাথে কলেজের ভিতরে এলাম। এসে চারপাশে দেখতে দেখতে আপুর সাথে হাঁটতে লাগলাম। এমন ভাবে হাঁটছিস, যখন হোঁচট খেয়ে পড়বি তখন বুঝতে পারবি। তুমি ধরার জন্য আছো না? আহা শোনা গো আমার, কি কথা। আচ্ছা দে হাতে, আর তুই হাঁটতে থাক। বলে ইরাপু হাত ধরে নিল। আমি চারপাশ দেখতে দেখতে হাঁটতে লাগলাম। একটু পরে আপুর সাথে ওর বান্ধবীদের কাছে এসে থামলাম। রুহি, ইরার সাথে এই ছেলেটা কে রে? এমন ভাবে হাঁটছে, মনে তো হচ্ছে বয়ফ্রেন্ড, কিন্তু আমি যত জানি ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। ও চাচাতো ভাই, আর ওর পিচি বড় বলতে পারিস। ইরা ওকে ভালোবাসে। ও আচ্ছা, এর জন্য তাহলে কোনো রিলেশন করতো না, আর ওই রাজকেও পাত্তা দিচ্ছে না। এইটা আবার ওর সামনে বলিস না, ইরা এখনো ওকে ভালোবাসি বলেনি। আচ্ছা ঠিক আছে। রুহি আপুদের কাছে এসে রুহি আপুকে দেখে বললাম, কেমন আছেন? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কলেজে দেখি
আমার কথা শুনে ইরাপু রেগে তাকালো, তাই আর কিছু বললাম না। আচ্ছা, আমি একা একা একটু ঘুরে ঘুরে দেখি। ওকে যা, আবার কারোর সাথে ঝামেলা করিস না। কাউকে চিনি না, জানি না, কেন কারোর সাথে ঝামেলা করব। তারপর ওখান থেকে এসে ঘুরতে লাগলাম। হঠাৎ গতকালের ছেলেটা যে আপুর সাথে কথা বলছিল সে এসে আমার সামনে এসে দাঁড়ালো। এমন ভাবে আপনি আমার সামনে দাঁড়ালেন কেন? এরা তোর কে হয়? চাচাতো বোন। সত্যি করে বল, না হলে মেরে তোর নাক ফাটিয়ে দেব। আজব তো, আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন কেন? তোর গলায় দেখি অনেক জোর। থাপ্পড় চিনিস? আর তুই ইরার পাশে থেকে দূরে থাকবি। আর তুই কোন সাহসে ওর হাত ধরেছিলি? মানে কি, আমি ওর হাত ধরবো কি, ওর সাথে কি করব, আর ওর পাশে হাঁটবো কি হাঁটবো না সেটা আপনাকে বলে দেওয়া লাগবে? আর সামনে থেকে সরেন। ছেলেটা আমার শার্টের কলার ধরলো, তখন পাশ থেকে একটা ছেলে ছাড়িয়ে নিয়ে বলল, আরে করছিস কি? এমনিতেই ইরা তোকে পাত্তা দেয় না। আর সত্যি যদি এটা ওর চাচাতো ভাই হয়ে থাকে, আর এ যদি ইরাকে বলে দেয়, তাহলে ইরা তোকে আরো সহ্য করতে পারবে না। ঠিক বলেছিস, কিন্তু এই শালাকে খুন করতে ইচ্ছা করছে। কেমন ইরার পাশাপাশি হাঁটে আর ইরা হাত ধরে। এটা ওর চাচাতো ভাই, হাঁটতেই পারে? এই তুই যা। আপনি আমার কলারে হাত দিয়ে মোটেও ঠিক করেননি। যদি আমার এলাকায় হতো তাহলে আপনার কি যে হতো। তুই আমাকে হুমকি দিস, ওকে যে আমি কি করব? এই ছাড়, এই ভাই তুমি যাও। ওখান থেকে চলে এলাম আপুদের কাছে। এসে বললাম, আপু, তোমার বয়ফ্রেন্ড আমাকে থ্রেট দিচ্ছে। বয়ফ্রেন্ড মানে কি সব উল্টাপাল্টা বলিস? আর তুই আমার বয়ফ্রেন্ড পেলে কোথায়? গতকালের ওই ছেলেটা, আমি কেন তোমার হাত ধরে হাঁটছিলাম, কেন তোমার পাশাপাশি হাঁটছিলাম, আর কি বলেছে? আমার শার্টের কলা ধরে হুমকি দিল, আমাকে নাকি মারবে। আমাদের দিকে হলে ওর শার্টের কলার ধরা ভুলিয়ে দিতাম। শালা আমার শার্টের কলার ধরে। আচ্ছা তুই বাসায় যা, আমি ব্যাপারটা দেখছি। ওকে। তারপর ওখান থেকে চলে এলাম। এসে কিছুক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। দুপুরে ক্যান্টিনে। আপনার সমস্যা কি? আমি বলিনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও কেন এমন ভাবে পেছনে পেছনে ঘুরছেন? বিয়ে হলে আমার সাথেই হবে, আর কারোর সাথে বিয়ে হতেই দেব না। প্রয়োজনে বিয়ের প্যান্ডেল থেকে উঠিয়ে নিয়ে যাব। আরে বুঝো না কেন, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি, আর তার সাথেই আমার বিয়ে। আর বেশি পেঁচাল পারলে পুলিশে গিয়ে কমপ্লেন করব, জানেন তো রুহির আব্বু একজন পুলিশ। তোমার এমন হুমকিতে একটু ভয় করে না। তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। খোদ্দাই আপনার সাথে পেঁচাল পেড়ে লাভ নেই। ইরাপু ক্যান্টিন থেকে খাওয়ার বিল দিয়ে ক্লাসে চলে যায়। বিকেলে রুমে বসে আছি, তখন ইরাপু এসে আমার পাশে বসে বলল, তোকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না, কেমন ভয় করছে। হাহা, বলো কি, তোমার আমাকে ভয় করে? খুব হাস্যকর বিষয় তো। হাসবি না কুত্তা, আমি সত্যি বলছি, অনেক ভয় করছে। ভয় করলে বলতে হবে না। আচ্ছা, বলতে হবে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। চল তাহলে রেডি হয়ে নে। আপু চলে গেল আর আমি রেডি হয়ে আপুর রুমে এলাম। তারপর বাসার বাইরে চলে এলাম। চলো হেঁটে হেঁটে যাই। চল তাহলে। তারপর হাঁটতে লাগলাম, দুজনে পাশাপাশি হেঁটে যাচ্ছি। ওর হাতের সাথে হাত স্পর্শ করছে, কি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ওর পাশাপাশি বসে থাকি, দাঁড়িয়ে থাকি, কিন্তু এমন লাগে না। আজকে একটু অন্যরকম লাগছে। বেশি কিছু না ভেবে ওর হাত তুললাম। আমার হাত ধরাতে ও আমার দিকে তাকালো। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূরে চলে এলাম। চলো ফুচকা খাই। চল তাহলে। তারপর একটা ফুচকার দোকানে এসে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে বসে পড়লাম। একটু পরে ফুচকা দিয়ে গেল। আপু একটা ফুচকা হাতে নিয়ে বলল, নে হা কর। ওকে। হ্যাঁ করতেই ইরাপু মুখের মধ্যে একটা ফুচকা দিয়ে দিল। আচ্ছা তুমি খাও, নাও হা করো। আমার কথা শুনে হিরাপু হা করলো, তাই মুখের সামনে একটা ফুচকা নিয়ে গিয়েও টেনে নিজে খেয়ে নিলাম। হিরাপু রেগে তাকালো। কুত্তা তোকে তো। আচ্ছা নাও হা করো। আবার তুই বেজ্জত করবি? আর করবো না, নাও হা করো। আবারও মুখের সামনে নিয়ে গিয়ে আবার নিজেই খেয়ে নিলাম। হিরাপু রাগে তো ফুসছে। আচ্ছা এবার হা করো, সত্যি খাইয়ে দিব। তোকে খাইয়ে দেওয়া লাগবে না। আরে না, এবার সত্যি খাইয়ে দিব, আর কিছু করবো না।
একটা ফুচকা নিয়ে মুখের সামনে নিয়ে গেলাম, কিন্তু মুখ বন্ধ করে নিল। আরে এবার সত্যি সত্যি দিব। ইরা আপু এবার হা করতে মুখের মধ্যে একটা ফুচকা দিতেই আঙ্গুলে দিল কামড়। উহু, কামড় দিলা কেন? এটা শাস্তি। দেখ সবাই আমার দিকে কেমন করে তাকিয়েছে। দেখছি। ওরা ভাবছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু ওরা এটা জানে না যে আমরা ভাই বোন। বোন বলাতে ইরা আপু রেগে তাকালো। কি হলো, এমন ভাবে তাকাও কেন? না কিছু না। তারপর উঠে খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। পরের দিন সকালে একা একা ঘুরছি, তখন হঠাৎ করে কোথা থেকে ওই ছেলেটা হাজির। এসে আমার কলার ধরে বলল, এই কুত্তার বাচ্চা, তোকে ওর থেকে দূরে থাকতে বলিনি? আবার গতকাল দেখি দুজনকে খাইয়ে দিচ্ছিস, আর একবার ওর সাথে তোকে দেখলে তোকে খুন করে ফেলবো। দেখুন ভাই, ও আমার চাচাতো বোন, ও আমার বড় আপু। আমি ওর সাথে ঘুরবো, ওকে খাইয়ে দিব, আর আপনি আমার কলা ছাড়েন। তুই ওর পাশে থাকবি না মানে থাকবি না। আপনি কি হিজড়া নাকি যে ওকে এতদিন ধরে পড়াতে পারছেন না? আর আমি এখানে আছি তো কিছুদিন, আর আপনি আমার কলা ছাড়েন, না হলে কিন্তু ভালো হবে না। ওকে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কি জন্য ডেকেছিস? আপু, এই কয়েকদিনে বুঝলাম রাজ ভাইয়া তোমাকে সত্যি ভালোবাসে। তুমি ওনার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাও। রাজ ভাইয়া দেখতে তো খারাপ না, সব দিক থেকেই পারফেক্ট। তোমার সাথে মানাবে ভালো। কথাটা বলতে দেরি, কিন্তু গালে থাপ্পড় পড়তে দেরি না। গালে হাত দিয়ে আপুর দিকে তাকালাম, তারপর চারপাশে তাকিয়ে দেখি সবাই হাসাহাসি করছে। অনেক অপমানিত বোধ করলাম। এমনভাবে সবার সামনে থাপ্পড় দিয়ে অপমান করবে বুঝতে পারিনি। আমি কেমন বললাম যে আমাকে সবার সামনে এমন ভাবে থাপ্পড় দিবে? আমার বিষয়ে তোকে মাতব্বরি করতে বলেছি? যা এখান থেকে।
কিছু না বলে ওখান থেকে চলে এলাম। তারপর কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। ইরাপুর উপর অনেক রাগ হচ্ছে। ও বাসায় এমনইভাবে মারে কিছু মনে করি না, কিন্তু তাই বলে আমাকে সবার সামনে এমনভাবে মারবে? বাসার সামনে এসে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসার ভিতরে এলাম। বড় আম্মু, আমি এখনই বাসায় চলে যাব। বিকেলে যাবি বললি, আর এখনই চলে যাবি বলছিস? আরে বিকেলে যাওয়া যা, আর এখন যাওয়া তা। ওকে, যাও তাহলে, তোকে কি আর বলবো। ওখান থেকে রুমে এসে ব্যাগ গুছিয়ে বড় আম্মুকে বলে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে এসে চাঁপাইনবাবগঞ্জের টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে বাস আসতেই উঠে পড়লাম। অনেক রাগ হচ্ছে, কতগুলো স্টুডেন্টদের সামনে আমাকে মারলো কেন? তারপর 12টার সময় বাসায় চলে এলাম। আম্মু, ও আম্মু, আরে কোথায় তুমি? চলে এসেছিস? ছেলের কোলে তার মা ফিরে এসেছে। থুক্কু, মায়ের কোলে তার ছেলে ফিরে এসেছে। শয়তান, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর মুচকি এসে রুমে এসে শুয়ে চেঞ্জ করে গোসল করে নিলাম। তারপর বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। বিকেলে আম্মু, আকাশ কোথায় গেছে? রুমে নেই যে? বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে মানে? কেন, তুই জানিস না? তোর ওখান থেকেই তো আসছে, তাই না? না, আমি জানি না। ওকে তো ঘুমিয়ে আছি, তখন ফোনের রিংটোনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখি ডাইনিটার ফোন। ওর ফোন দেখে কেটে দিলাম। আবার ফোন দিল, কেটে দিয়ে ডু নট ডিস্টার্ব অপশন অন করে আবার ঘুমের রাজ্যে ডুব দিলাম। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে অবাকের পঞ্চম আসমানে। কুত্তিটা অনেক ফোন দিয়েছে, অনেক মেসেজ দিয়েছে। মেসেজগুলো এমন, সরি, ফোন রিসিভ কর। তারপর কান্নার ইমোজি, রাগের ইমোজি। এগুলো দেখেও রাগে আর ফোন ব্যাক করলাম না। ফেসবুকে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। দূর চাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। নিলয় শালাকে ফোন দিই। ওকে ফোন দিতেই রিসিভ করলো। কিরে, কোথায় তুই? যেখানে বসে থাকি ওইখানেই আছি। আর তুই কি রাজশাহী থেকে চলে এসেছিস? দুপুরে আসি। তারপর বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জায়গায় চলে এলাম। এসে নিলয়ের উপর ভর করে বসে পড়লাম। কিরে, সবার অবস্থা কেমন? এই তো বিন্দাস ভাই। বল, রাজশাহীতে কেমন ঘুরলি? ভাই কি বলবো, যেদিকে তাকাই সেদিকে সুন্দরী রমণী। আহা, চোখ জুড়িয়ে গেছে। তারপর আড্ডা দিয়ে রাতে ফিরলাম। এর মধ্যে ইরাপু আমাকে অনেক ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে, কিন্তু রিসিভ করিনি বা রিপ্লাইও। আরে ইরামা, হ্যাঁ বল। আমি তোমার ছেলেকে খুন করে ফেলবো। আমার ছেলে আবার কি করলো? কুত্তাটা আমার উপর রাগ করে চলে গেছে। এখন ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না। আচ্ছা, ওকে তোর ফোন রিসিভ করতে বলছি। তাড়াতাড়ি ফোন দিয়ে ওকে ফোন রিসিভ করতে বলো। দেয়নি। আমি শুয়ে শুয়ে মোটু পাতলু দেখছি। তখন আব্বুর ফোন এলো। আব্বুর ফোন দেখে রিসিভ করলাম। কে জানি এই অসময়ে কেন ফোন দিয়েছে। আব্বু বলেন। তুই ইরার ফোন রিসিভ করিস না কেন? ও ফোন দিচ্ছে, রিসিভ কর। আব্বু ফোন কেটে দিল। ইরাপুর ফোন এলো, রিসিভ করলাম। কি হয়েছে, ফোন দিচ্ছ কেন? তুই আমার ফোন রিসিভ করছিস না কেন? মেসেজ দিচ্ছি, রিসিভ করছিস না কেন? এমনিতেই, পরে কথা বলবো, এখন ব্যস্ত আছি। ফোন কেটে দেখ, গিয়ে তোকে যদি খুন না করি। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না বলে ফোন কেটে দিলাম। আবার ফোন দিল, কিন্তু রিসিভ করলাম না। আবার ডু নট ডিস্টার্ব অপশন অন করে মোটু পাতলু দেখতে লাগলাম। শালা, তোকে তো আমি আজকে কি করব, দাঁড়া আমি আসছি। আজকে তোর একদিন কি আমার একদিন। বেশ কিছুক্ষণ পর আম্মু খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। খাচ্ছি, তখন আব্বু বলল, ইরার সাথে কি হয়েছে? তুই নাকি ওর উপর রাগ করে চলে এসেছিস? রাগ করে কেন আসতে যাব? বিকেলে আসতে চাইছিলাম, সকালে আসছি। আব্বু আর কিছু বললো না। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। ফোন দেখতে দেখতে কবে ঘুমিয়ে পড়েছি জানি না। এখন আবার কে এলো? আর এমন ভাবে কলিং বেল বাজাচ্ছে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। দেখি কে এলো। ইরা নাকি? ও এত রাতে আসতে যাবে কেন? ও দেখি। আম্মু গিয়ে দরজা খুলে দেখে সত্যি সত্যি ইরা আপু। ইরাকে দেখে আম্মু অবাক হয়ে বলল, তুই এত রাতে? তোমার ছেলের আজকে ছাল ছাড়াবো। কি হয়েছে বলবি তো? ঝাড়া কোথায়? আমার উপর রাগ করে এমন চলে আসছে। আকাশের আব্বু, তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো, এদের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। ঘুমের মধ্যে কেউ আমাকে ধরে
বসিয়ে দিল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কেউ একজন আমার রুমে আছে। ড্রিম লাইটের আলোয় ভালোভাবে বুঝতে পারছি না এমন শয়তানি কে করলো, হয়তো স্বপ্ন দেখেছি। তাই আবারও শুয়ে পড়লাম। এবার মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে, আর নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। চোখ মিলে তাকিয়ে দেখি ইরা আপু। এবার রুমের এলইডি লাইট জ্বলছে, তাই চিনতে বাকি রইল না। কিছু বলতে যাওয়ার আগেই ইরা আপু তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একটু পরে ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তো ওর কাণ্ড দেখে আবুল হয়ে গেছি। কি হচ্ছে বুঝতেই পারছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছে বলবা তো? এমন করছো কেন? তুমি এখানে কিভাবে? কিছুই বলছে না, কেঁদে যাচ্ছে। আমি আর কিছুই বললাম না, চুপ করে ওর দিকে তাকিয়ে আছি। কুত্তা, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? আমি কিভাবে বুঝবো? তোর সাথে কেন এমন করি, কেন কেন তোর উপর রাগ করি, কেন তুই বুঝতে পারিস না? আমি ভাবতাম হয়তো তুমি এমনি এমনি করো, আর যদি ভালোবেসে থাকো তাহলে বলনি কেন? ভয় করতো। তোমার আবার ভয়? তুমি তো আমাকে যা ইচ্ছা তাই বলে দিতে, তাহলে এই কথা বলতে আবার ভয় কিসের? জানি না, তুই আমাকে আজকে অনেক কষ্ট দিয়েছিস, এমন ভাবে চলে এসেছিস কেন? রাগ করে তুমি সবার সামনে এমন ভাবে থাপ্পড় দিয়েছিলে কেন? আচ্ছা কান্না থামাও। একটু পরে কান্না থামিয়ে আবার মুখের দিকে তাকালো। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, উঠো আর চলো। চুপচাপ শুয়ে থাক, যদি উঠেছিস তাহলে তোর গলা চেপে ধরবো। আচ্ছা উঠবো না। ওভাবে চুপ করে শুয়ে থাকলাম। কুত্তিটা বুকের উপর মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে যাচ্ছে। ওইদিকে আমি তোকে কল দিতে যাচ্ছিলাম আর তুই ফোন করে দিয়েছিস। ইরা পৌঁছেছে? আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা আরেকটা কথা, আমার চাকরিটা তো আর কয়েকটা মাস আছে, বাড়িঘর তো দেয়া লাগবে। আমি তোকে টাকা দিচ্ছি, তুই লোক লাগিয়ে পাশের জমিটা পরিষ্কার করিয়ে রাজমিস্ত্রি নিয়ে কাজ শুরু কর। আমি সামনে শুক্রবার আসছি। বাড়ি করে কি করবা? আছোই বা বেঁচে কতদিন? আর তোমার ছেলেও তো নেই যে ওকে বাড়ি বানিয়ে দিতে হবে। আর বাবার রেখে যাওয়া এত বড় বাড়ির কি হবে? বাড়ি করা লাগবে না, দুই ভাই এই বাড়িতেই থেকে যাব। আরে আমার ছেলে নেই তো কি হয়েছে, তোর তো ছেলে আছে, ওর হয়ে যাবে। এই বাড়ির কি হবে? বাড়ি দেওয়া লাগবে না, তুমি এই বাসায় থাকবে। ওকে। আচ্ছা ওদের কি করবি? সেটাই তো ভাবছি কি করা যায়। এক কাজ করো, বিয়ে পড়িয়ে রেখে দাও, অনুষ্ঠান পরে করা যাবে। ওই শুক্রবারের আগে তো আসতে পারবো না, আর সময় এখনো অনেক আছে। ওই শুক্রবার বিয়ে ঠিক করে নে আর অনুষ্ঠান কর। একমাত্র ছেলে মেয়ে বলে কথা, ধুমধাম করে বিয়ে দিব। এত কিছু আমি কিভাবে করব? আচ্ছা তুমি কিছুদিনের ছুটি নিয়ে আসো, তারপর এগুলো করো। আমি এত কিছু আয়োজন করতে পারবো না। তুই কুড়ে তো কুড়েই থাকলি, এই কিছুদিন আগে ছুটি কাটিয়ে গেলাম, এখন আর অফিস থেকে ছুটি দিবে না। আরে ভাই তুই দেখ না। আচ্ছা ওদের এমনভাবে রেখে দে। বিয়ে পড়িয়ে রাখলে কি হবে? তুমি যখন আসবে তখনই অনুষ্ঠান করলা। ওকে, আমি তাহলে 2 দিন পর সন্ধ্যায় আসছি। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু ইরাপুর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঘুমিয়ে পড়লো নাকি? ডাক দিয়ে দেখি, ইরা, এই ইরা, উঠো, বাইরে চলো। না, কোনো সারা শব্দ নেই। আর একটু শুয়ে থেকে ওকে বালিশে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। আম্মু, ও আম্মু, বাইরে আসো। কি হয়েছে বল, এমন ভাবে ডাকছিস কেন? পাশের রুমের বিছানাটা ঠিক করে দাও। কেন? কেন মানে? ইরাপু কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, এখন তুমি বিছানা ঠিক করে দাও, অনেক ঘুম পাচ্ছে। আম্মু কিছু না বলে পাশের রুমের বিছানাটা ঠিক করে দিল, তাই গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখি ডাইনিটার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে আছে। হাত দিয়ে ওকে সরিয়ে দিয়ে ওনার পায়ের উপর পা দিয়ে চেপে ধরে পেটের উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম। সকাল সকাল এমন ভাবে ঘুম ভাঙানোর কারণ কি? দুষ্টুমি করতে ইচ্ছে হলো তাই। এখন আমি তো দুষ্টুমি করব? ছোট আম্মু চলে আসবে, ছাড়। ছাড়বো না বলে ইরাপুর উপর উঠে ঠোঁটে একটা কিস করলাম। আর কোথায় কোথায় কিস করব বলেই গালে চোখে কপালে কিস করতে লাগলাম। ইরাপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তোর অত্যাচার দেখি, একবার সুযোগ পেলে তোকে চুম্মাইতে চুম্মাইতে তোর অবস্থা খারাপ করে দিব। সোনা কুমার, তাই নাকি? একবার ছেড়ে তো দেখ।
তখন দেখ তোর আমি কি করি। কিচ্ছু করা লাগবে না, আমি এখন ফ্রেশ হতে যাই বলে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে এলাম। এসে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে বাইরে এলাম। ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি, তখন হঠাৎ করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। এখন সবাই দেখে ফেললে কি হবে? সবার সামনে আমাদের বাবা মায়ের ইমেজ নষ্ট হবে। আমার কথা শুনে হীরাবু তাড়াতাড়ি করে ছেড়ে দিল। মিস, এটা শহর না, বুঝলা? আচ্ছা, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নি, ঘুরতে বের হব। তুই থেকে কি তুমিতে আসবা, না আমি তুমি থেকে আপনিতে যাব? ট্রাই করব। এতদিনের অভ্যাস তাড়াতাড়ি কি যাবে? আচ্ছা, ট্রাই করতে থাকো, আমি না হয় আপনি করে বলি। কুত্তা, সব কিছুতেই তাড়াহুড়া করো, বললাম তো ট্রাই করব। ব্রাশ করছি, মুখে পেস্টের ফেনা লেগে আছে, তাই ওভাবেই কিস দিয়ে বললাম, ওকে শোনা। হীরা আপু গাল মুছতে মুছতে বলল, ছি কুত্তা, তোকে তো আমি। দৌড়ে নিচে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। খেতে খেতে হীরা আপু কখনো পা দিয়ে গুঁতো দিচ্ছে, আর কখনো বা চিমটি দিচ্ছে। কুত্তির উপর অনেক রাগ হচ্ছে। দাঁড়া, চোরের একদিন তো গৃহস্থের একদিন। সুযোগ বুঝে দিলাম জোর করে একটা চিমটি। হীরা আপু ব্যথায় চিৎকার দিতে শুরু করেছে। এই কুত্তা ছাড়, ছাড় লাগছে। ও ছোট আম্মু, কোথায় তুমি? বাঁচাও, বাঁচাও। এতক্ষণ তো খুব চিমটি দিচ্ছিলা, এখন ছোটাম্মু করো কেন? এই আন্টির বাচ্চা, ছাড় লাগছে তো। ও আম্মু গো, বাঁচাও। দেখলাম আম্মু আসছে, তাই ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি ইরাপুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ইরাপু রেগে তাকিয়ে আছে। খাওয়া শেষ, তাই উঠে রুমে এলাম। ভাবলাম ইরাপু হয়তো আমার রুমে আসছে, কিন্তু না, আসছে না। তাই আমি উঠে গিয়ে ইরাপুর রুমে এলাম। এসে দেখি চুপচাপ বসে আছে আর পা দোলাচ্ছে, আর কি যেন ভাবছে। আমি সামনে গিয়ে বললাম, সরি। আমার কথা শুনে এরা মুখ ফিরিয়ে নিল। সামনে হাঁটু গেড়ে বসে কান ধরে বললাম, সরি। যা ভাগ তুই এখান থেকে। আরে সরি বলছি তো, এক কান ধরছি। আচ্ছা চলো কোথাও থেকে ঘুরে আসি। আমি যাব না। আরে সরি তো, এক কান ধরছি। আচ্ছা ছাড়ো, যেতে হবে না, আমি গেলাম। বন্ধুরা মিলে ঘুরতে যাব, আর দুইটা বান্ধবীও যাবে। বান্ধবী যাবে মানে? তোকে কোথাও যেতে হবে না। বললেই হলো নাকি? তুমি যাবা না কি বলো? কোথায়? সোনা মসজিদ। চল তাহলে। ওকে, রেডি হয়ে নাও। ওখান থেকে রুমে এসে চেঞ্জ করে আপুর রুমে এসে দেখি শাড়ি ঠিক করছে। দরজাটা আটকে দিয়ে ইরাপুর কাছে গিয়ে বসে কুচি ধরলাম। নাও এবার ঠিক করো। আমি কুচি ধরলাম আর ইরাপু কুচি ঠিক করতে লাগলো। কুচি ঠিক করা শেষ হতেই বললাম, দাও আমি গুজে দিচ্ছি। আহারে, সব কত? আচ্ছা নে। ইরাপু কুচি হাতে ধরিয়ে দিল, তাই আমি ইরাপুর কুচি ধরে গুজে দিলাম। কুচি গুজতেই চোখ বন্ধ করে নিল। মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলে গেল, তাই শাড়িটা একটু সরিয়ে নাভির উপর একটা কিস দিলাম। কিস দিতেই ইরাপু কেঁপে উঠল। উঠে ইরাপুর থুতনি ধরে বললাম, ম্যাডাম চোখ বন্ধ করে রাখবেন না যাবেন? চল। তারপর রুম থেকে বেরিয়ে এলাম। তারপর আম্মুকে বলে বাসার বাইরে আসতেই নিলয়কে ফোন দিলাম। ফোন রিসিভ করতে বললাম, কোথায় রে তোরা? এই তোর বাড়ির কাছাকাছি। ফোন কেটে দিলাম। 2 মিনিট পর ওরা আসলো। আসতে শালারা হা করে হীরার দিকে তাকিয়ে আছে। কি রে, তোর সবাই এমন হা করে তাকিয়েছিস কেন? থাপ্পড় খাবি? হীরাপুর কথা শুনে ওরা মুখ বন্ধ করে নিল। আপু, আপনি কখন আসলেন? রাতে আসছি। ও, কিন্তু আপনিও কি যাবেন নাকি? নিলয় আর সবুজ ড্রাইভারের সাথে সামনে, আর অধরা আর সাথী পিছনের সিটে বসে আছে, আর তার সামনের সিটে মেহেদি আর রুবেল বসে আছে। আমি ওদের সাথে বসলাম, আর ইরাপু সাথীদের সাথে বসলো। আমরা উঠতেই অটো চলতে লাগলো। কাহিনী কি রে? তুই দেখি আজ পাঞ্জাবি পরেছিস আর ইরা আপু নীল রঙের শাড়ি পরেছে। কাপল কাপল লাগছে না? কিন্তু আপনি যে যেতে যেতেই হঠাৎ করে আসলেন যে। দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না তো, তাই। আচ্ছা তোমার নাম কি? জি আপু, সাথী। এমন ভাবে কথা বলতে বলতে 45 মিনিট পর সোনা মসজিদে চলে এলাম। এসে আগে পার্কের ভিতরে এলাম। এসে পাশাপাশি হাঁটছি, তখন ইরাপু আমার হাত ধরলো। নিলয়, এদের মেয়েটার কি বলতো? যতদূর মনে হচ্ছে ইরাপু আকাশকে ভালোবাসে, আর আকাশে হয়তো ইরাপুকে ভালোবাসে। তাহলে অধরার কি হবে? অধরার কি হবে মানে? অধরা আকাশকে ভালোবাসে।
মানে আমাদের তো একবারের জন্য এই কথাটা বলিসনি। বলেনি আজকে ওকে বলতো আর তোরাও জানতি। এই অধরা কান্না করছে। অধরা অধরা দেখ, এটা পাবলিক প্লেস, চোখের পানি মুছ। আগে না বলে আমি কত বড় ভুল করেছি। আমার এসব সহ্য হচ্ছে না, আমি এসব সহ্য করতে পারছি না। আমি বাসায় চলে যাব, আমি এখানে এক মুহূর্তের জন্যও থাকবো না। দেখ, চোখের পানি মুছ। আরে তোরা এমন ভাবে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে। এদের আবার কি হলো চলো তো দেখি। তারপর ওদের কাছে এলাম। কিরে ওদের কি হয়েছে? আর অধরা তুই কান্না করছিস কেন? অধরা তোকে ভালোবেসেছে, ভেবেছিল তোকে আজকে প্রপোজ করবে, কিন্তু এসে দেখে এইসব। তুই আর ইরা আপু তো দুজন দুজনকে ভালোবাসিস, তাই না? কিন্তু তুই আজকে। আচ্ছা কান্না থামা, আশেপাশের মানুষজন দেখছে। দেখো আপু, ওকে তুমি এখন প্রপোজ করতে বা আগেই করতে, ওকে তুমি পেতে নাও। ও আমার ভাগ্যে আছে, আর আমি থাকতে অন্য কোথাও বিয়ে তো দূরের কথা, রিলেশন করতেও পারতো না। আমি বাসায় চলে যাব। বাসায় কেন যাবি? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। অধরা আর কিছু না বলে চোখ মুছতে মুছতে চলে গেল। আচ্ছা আজকে ঘোরাঘুরি করতে হবে না, সবাই বাসায় চলো। তোদের যাওয়া লাগবে না, আমি যাচ্ছি ওর সাথে। এই সুযোগে ওকে পটিয়ে ফেলবো। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। শালা তুই কখনো ভালো হবি না। লোক লজ্জার ভয়ে বলতে পারি না, অধরাকে আমার ভালোই লাগে। আচ্ছা বাইরে। নিলয় দৌড়ে চলে গেল, গিয়ে ওর সাথ ধরলো। আচ্ছা চল আমরা ঘুরি। আমরা বলতে কাকে কাকে বোঝাচ্ছিস? কেন? আমরা সবাই। সবাই হলে তুই আর
করছিস কেন? কেমন লাগছে বলো? খুব মজা লাগছে তাই না? এমন করছিস কেন? প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। আবার শুরু করলাম। হীরাপু তো ছোটার জন্য ছটপট শুরু করেছে। আমার তো সেই হাসি পাচ্ছে। একবার ছুটতে পারলে তোকে তো আমি... কি আর করবা বলো? কিছুই করতে পারবা না। একবার ছেড়ে দে, তখন দেখ তোর কি করি। ছেড়ে ওয়াশরুমের দিকে দিলাম দৌড়। এসে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতে দেখি হীরাপু ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। এই রে, সেরেছে। আবার ভিতরে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাতে গিয়েও পারলাম না। হীরাপু ভিতরে চলে এলো। বাইরে বের হতে যাব, তখন পিছন থেকে আমার গেঞ্জি টেনে ধরে বলল, এখন তোর কি হবে বল? লজ্জায় পড়তে না চাইলে আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু আম্মুকে ডাকতে শুরু করব। আমার কথা শুনে হীরাপু ছেড়ে দিল। আজকে রাতে তোর কি যে একটা অবস্থা করব। ডেবিল মার্কা হাসি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। বেশ কিছুক্ষণ পরে হীরাপুর রুমে গিয়ে দেখি কারোর সাথে যেন কথা বলছে। মনে হচ্ছে রিয়াপুর সাথে ভিডিও কলে আছে। তাই তাড়াতাড়ি গিয়ে দুই গালে দুইটা কিস দিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। মুচকি হেসে দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছি। রেগে হীরাপু আমার দিকে তাকিয়ে আছে। এটা কি ছিল? কুত্তাটা এমন করবে বুঝতে পারিনি। যাক, রোমান্টিক বর পাচ্ছিস তাহলে। কেমন রোমান্টিক রে? অনেক, কিন্তু আমি কম কিসের? আজকে ওর এমন অবস্থা করব ভাবতেই আমার কেমন কেমন লাগছে। আর গভীর যাওয়া লাগবে না। তুই তাহলে বিয়েটা করে নিচ্ছিস? আচ্ছা, তুই কি আর লেখাপড়া করবি? এত লেখাপড়া করে কি হবে রে? জব করার ইচ্ছে নেই, ওই পিচ্চিকে এখন পড়াবো। আর যতদূর জানি ও অনার্স পর্যন্ত পড়বে। অনার্স শেষ হতেই ছোট আপু ওর হাতে ব্যবসার দায়িত্ব তুলে দিবে। ভালোই তো, এত ভালো স্টুডেন্ট হয়েও আর অনার্স পর্যন্ত পড়েও কিছুই করবি না? না, করবো না, জব করার ইচ্ছে নেই। আচ্ছা থাক, বাসায় লোকজন আসতে শুরু করেছে। এখন আবার কে আসছে? ছোট আব্বুর শ্বশুর বাড়ির লোকজন আর আমার আব্বুর শ্বশুর বাড়ির লোকজন। ও আচ্ছা, ওকে, তাহলে কাজ কর, পরে কথা হবে। দিন পার হয়ে রাত এসেছে। 9টার সময় কাজী সহ সবাই বসে আছি। আর পাশে ডাইনিটা বসে আছে আর মাঝে মধ্যে হালকা করে চিমটি দিচ্ছে। এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। দেখা যাবে কি করতে পারিস। ওকে। তারপর সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, তখন নীলা একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রাখ দোষ, কাজে লাগবে। দূর শালা, তোর কাছেই রাখ। তোর সাইকেল দিস, দেখতে সুন্দর লাগবে, একবারে চকচকে হয়ে যাবে। আর দূর হ এখন এখান থেকে। দোষ, দোয়া করি যেন খেলায় জিততে পারিস। ভাই। তারপর দরজা খুলে আস্তে আস্তে করে ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ভিতরে এসে দেখি, ও মা, এ তো দেখি সব খুলে নাইটি পরে আছে। এটা কেমন হলো? কি আর হবে, আমাদের জীবনটা যেন ভালোভাবে কাটে, তার জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলবে না? আসলে মনে ছিল না। আচ্ছা, চেঞ্জ করে উঁচু করে আসছি। আমিও উঁচু করে আসছি, তুমি চেঞ্জ করে নাও, তারপর দেখবো তুমি আজকে কি করতে পারো। বলে ওয়াশরুমে এসে উঁচু করতেলাম। উঁচু করে বাইরে আসতেই হীরাপু গিয়ে উঁচু করে এলো। তারপর দুজনে একসাথে নামাজ আদায় করে দুজনে একসাথে আল্লাহর দরবারে একসাথে হাত করে দোয়া করলাম। দোয়া শেষ করে হীরাপুকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বিছানায় এসে বসিয়ে দিয়ে ওর সামনে বসে ওর দিকে তাকালাম। ও মা, এই মেয়ে দেখি লজ্জাও পাই। আচ্ছা, আমি কি ঠিক দেখছি না ভুল? বাহ, তুমি লজ্জা পেলে তো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। তো ম্যাম, এত লজ্জা পাচ্ছ কেন? জানি না, তবে এখন অনেক লজ্জা করছে। ওয়েট, লজ্জা ভাঙাচ্ছি। উঠে পাঞ্জাবি খুলে আবার পাশে এসে বসে আস্তে আস্তে করে হীরাপুকে শুয়ে দিলাম। তারপর ওর উপরে উঠে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, এখন কি হবে বলো তো? ইতিহাস তৈরি হবে, কিন্তু এই ইতিহাস আমি তৈরি করব। হুট করেই হীরাপু হিংস্র হাইনার মতো আমাকে ধরে ঘুরিয়ে আমার উপর উঠে ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। ওর এমন কাণ্ডে আমি তো অবাক হয়ে গেলাম। অবাক হওয়া বাদ দিয়ে সমান তালে তাল মিলিয়ে কিস করি। বেশ কিছুক্ষণ পরে হীরাপুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে এলাম। হীরাপু লজ্জায় বুকে মুখ লুকিয়ে রেখেছে। তারপর দুজনে একসাথে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে শুয়ে আছি, তখন হীরাপু আমার পায়ের উপর পা তুলে বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। এমন ভাবে ধরছে মনে হচ্ছে চেপে মেরে ফেলবে। শোনা, তুমি বললে আমার কি হবে? কি আর করবে, এখন ঘুমাও।
তারপর একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ইরাপু বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। এই যে ম্যাম, উঠেন, অনেক বেলা হয়েছে। আমার ডাকাডাকি শুনে ইরাপু উঠে বলল, কি হয়েছে? অনেকটা বেলা হয়েছে। খুব আদর আদর পাচ্ছে? তাই নাকি? কিন্তু এখন আর না। কে শোনে কার কথা? ইরাপু আমার উপর উঠে ঠোঁটের দিকে তাকিয়ে বলল, বললাম না আমার আদর আদর পাচ্ছে। তো কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি করব। ও কি, তোমার ঠোঁট তো ফুলে গেছে। যাক, ভালোই হয়েছে, অনেক মজা পাওয়া যাবে। হ্যাঁ, আর কিছু বলতে পারলাম না। তার আগে ইরাপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। কুত্তিটা কামড়ে ঠোঁট ফুলিয়ে দিয়েছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। বেশ কিছুক্ষণ পরে ইরাপু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে, আর শাড়ি হাতে। শাড়ি কি এমন ভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, না পরবে? পড়তে সাহায্য করো। ওকে। ইরাপুর নাভিটা কেমন আমাকে ডাকছে, বলছে, আকাশ হাই আই, দু একটা কিস্তে ডাকছে, তখন তো যেতেই হবে। তাড়াতাড়ি গিয়ে ইরাপুর সামনে বসে দুই কোমরে হাত রেখে ইরাপুর নাভির দিকে তাকিয়ে আছি। এই ফাইজলামিগুলো, এগুলো কি হচ্ছে? তোমার নাভিটা আমাকে কেমন ডাকছে, বলছে কিস্তে কিস্তে। ওয়েট। তাই নাকি? এখন ফাজলামি বাদ দিয়ে শাড়ি পরাতে সাহায্য করে। ইরাপুর নাভির উপর দুইটা কিস দিলাম। কিস দিতে ইরাপু চোখ বন্ধ করে নিল। নাও, এবার শাড়ি পরো। ইরাপু শাড়ি পরছে আর আমি কুচি ধরে আছি। শাড়ি পরা হতেই কুচি ধরে উঠে কুচি পুজে দিয়ে নিজের সাথে চেপে ধরলাম। ঠোঁট কামড়ে ফুলিয়ে দিয়েছো, এখন বাইরে সবার সামনে কিভাবে যাব? তা আমি কিভাবে বলবো? ইচ্ছে করছে আমার মতোই তোমার অবস্থা করি। আসছে। আচ্ছা চলো, ছোট আম্মু ডেকে গেছে, সেদিকে খেয়াল আছে। এখন ছাড়ো আর চলো। ঘুরিয়ে পিছন থেকে জড়ি ধরে নিজের সাথে চেপে ধরলাম, দিয়ে কাঁধে মাথা রেখে বললাম, আচ্ছা চলো। তারপর ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এসে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার দিল, তাই মাথা নিচু করে খেতে লাগলাম। বড় আব্বুকে দেখলাম না, মনে হয় রাজশাহী চলে গেছে। চুপচাপ খাচ্ছি। তখন আম্মু বলল, কিরে, এমন ভাবে আস্তে আস্তে মাথা নিচু করে খাচ্ছিস কেন? লজ্জা করছে তো তাই। আর কিছু না বলে হালকা খেয়ে রুমে চলে এলাম।
যেতে পারি। শয়তান, তোমাকে বাজারে দেওয়াচ্ছি। বলে ইরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে ঠোঁট কামড়ে ধরলো, তারপর শুরু করলো চুষতে। আমি কম কিসের ইরাকে ধরে ঘুরিয়ে ওর উপর উঠে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিয়ে কাঁধে কিস করতে লাগলাম। তারপর আস্তে আস্তে কাপড় সরিয়ে দিয়ে পেটের উপর কিস করতে ইরা আমার চুল খামচে ধরলো। তারপর আর পরবো না, অনেক লজ্জা করছে। জমিতে বীজ বপন করার পর দীর্ঘ 10 মাস পর ফসল হাতে পেলাম, তাও আবার দুইটা। কপাল করে আল্লাহ একটা মেয়ে এবং একটা ছেলে দিয়েছে। আমার খুশি দেখে কে? ইরা আমার দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। খুশিতে ইরার কপালে একটা ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।